গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার যে ছক যেটা পরীক্ষায় আসে এবং যেটাতে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও সেই ছকটা এখন আমি পড়াবো। তো এই গ্লাইকোলাইসিস বোঝার জন্য আমাদের বেশ কিছু টপিক সম্পর্কে যদি ধারণা থাকে তাইলে গ্লাইকোলাইসিস বোঝাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। ঠিক আছে, সো আমরা বেশ কিছু টপিক সম্পর্কে জানবো গ্লাইকোলাইসিস বোঝানোর জন্য। যেমন আমরা কি সম্পর্কে জানতে পারি, শর্করা সম্পর্কে একটু জানি। বলো তো শর্করা মানে কি? তোমরা তো তৃতীয় অধ্যায় নিশ্চয়ই পড়ে আসছো, তাই না? কোষ রসায়ন। শর্করা নিশ্চয়ই তোমরা এখন চেনো। শর্করা বিভিন্ন কার্বন বিশিষ্ট হইতে পারে, সেটাও তোমরা জানো। যেমন আমি তোমাকে বলতে পারি যে 6 কার্বন বিশিষ্ট শর্করা কোনটা। আমি তোমাকে বলতে পারি 6 কার্বন বিশিষ্ট শর্করা। কার্বন বিশিষ্ট শর্করা 6 কার্বন বিশিষ্ট শর্করা আমি উদাহরণ দিতে পারি, এই যে এটাই 6টা কার্বন, তাই না? 6 কার্বন বিশিষ্ট শর্করা। এটা হচ্ছে C6H12O6। এটা হচ্ছে 6টা কার্বন আছে, 6 কার্বন বিশিষ্ট শর্করা। এখন শর্করা আমরা কিভাবে চিনি? শর্করা চেনার উপায় হচ্ছে কোনো নামের শেষে ওএসি থাকলে সেটা হচ্ছে শর্করা, কোনো নামের শেষে ওএসি থাকলে সেটাই শর্করা। ঠিক আছে, যেমন আমি উদাহরণ দিতে পারি আমার নাম হচ্ছে মাহি। সো আমি যদি বায়োলজি বইয়ের মধ্যে এরকম একটা ওয়ার্ড পেয়ে যাই, মাহিওস, এই টাইপের যদি একটা ওয়ার্ড পেয়ে যাই, বুঝবো কি বলতো? ওইটা হচ্ছে একটা শর্করা, রাইট? আচ্ছা, তাহলে এই যে C6H12O6, এখানে C6H12O6 এটা হচ্ছে একটা শর্করা, 6 কার্বন বিশিষ্ট শর্করা। তো আমরা জানি হেক্সা কথাটার অর্থ হচ্ছে 6। তাহলে 6 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা কি নামে রাখতে পারি? আমরা বলতে পারি হেক্সোজ। তাহলে এটা যেহেতু 6 কার্বন বিশিষ্ট শর্করা, হেক্সা মানে যেহেতু 6 আর নামের শেষে ওএসি লাগাই দিলে সেটাকে আমরা বলি শর্করা, তাহলে 6 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা আদর করে বলি হেক্সোজ। দেখো এত বড় কথা উচ্চারণ করতে অসুবিধা না, যে 6 কার্বন বিশিষ্ট শর্করা উচ্চারণ করতে কি একটু কষ্ট হচ্ছে না? তার চেয়ে আমরা আদর করে এটারে বলতে পারি হেক্সোজ। তাহলে হেক্সোজের সংকেত কোনটা? C6H12O6। এখন মজার বিষয় হচ্ছে এটা কি বলতো? এটা কিসের সংকেত? গ্লুকোজের সংকেত, রাইট? কিন্তু আমি যদি বলি এটা ফ্রুক্টোজেরও সংকেত, আমি যদি বলি ভাইয়া ফ্রুক্টোজেরও সংকেত এইটা, তাহলে C6H12O6 এটা গ্লুকোজেরও সংকেত, ফ্রুক্টোজেরও সংকেত। তাহলে এই ধরনের যৌগকে বলা হয় সমাণু। ঠিক আছে, গ্লুকোজ ফ্রুক্টোজ একে অপরের সমাণু, অর্থাৎ যাদের আণবিক সংকেতটা একই রকম, গঠনটা যখন আমরা দেখব তখন ডিফারেন্সটা বুঝতে পারবো। গাঠনিক সংকেত আলাদা, আণবিক সংকেত একই রকম। গ্লুকোজের এবং ফ্রুক্টোজের গাঠনিক সংকেত হচ্ছে C6H12, আণবিক সংকেত হচ্ছে C6H12O6। কিন্তু গাঠনিক সংকেত যখন আমরা দেখব তখন দেখব যে গ্লুকোজ হচ্ছে 6 কণা বিশিষ্ট অর্থাৎ ষড়ভুজাকার, আর ফ্রুক্টোজ হচ্ছে পঞ্চভুজাকার, এরকম আমরা গঠন দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একে অপরের সমাণু বা আইসোমার। ঠিক আছে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি বলতো? পরস্পরের আইসোমার, রাইট? ওকে, তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার। তো যাই হোক, এই যে হেক্সোজ এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা। আমি যদি বলি 3 কার্বন বিশিষ্ট শর্করা, আমি যদি তোমাকে বলি যে 3 কার্বন বিশিষ্ট শর্করা, তাহলে আমি সেটাকে কি নামে রাখবো? ট্রায়োস। ট্রায়োস, ট্রাই মানে 3, ওএসি যোগ করে দিলে সেটাই শর্করা। তাহলে 3 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা আদর করে ডাকি ট্রায়োস, তাই তো? তাহলে ট্রায়োস এটাও 2 ধরনের হয়। ট্রায়োস কয় ধরনের হয় ভাই? এটাও 2 ধরনের হয়। এটা হইতে পারে গা, একটা নাম হচ্ছে গা, আরেকটা হচ্ছে ধা, রাইট? ট্রায়োজের সংকেত কি? C6 তো না, C3H6O3, এটা হচ্ছে ট্রায়োস। তাহলে ট্রায়োজেরও 2টা সমাণু আছে, একটা হচ্ছে গা আর একটা হচ্ছে ধা। অর্থাৎ গা মানে কি? গা মানে হচ্ছে গ্লিসারালডিহাইড। গা মানে কি? গা মানে হচ্ছে গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড। ধা মানে কি? ধা মানে হচ্ছে ডাইহাইড্রক্সি এসিটন। ধা মানে কি? ডাইহাইড্রক্সি এসিটন।
তাহলে এই হচ্ছে ট্রায়োস। ট্রায়োস সম্পর্কে আমরা জেনে গেলাম। তাহলে টেট্রোজ আছে, পেন্টোজ আছে, হেপ্টোজ আছে, অক্টোজ আছে, তাই না? তাহলে এইভাবে 3 কার্বন বিশিষ্ট শর্করা মানে ট্রায়োস। আমি একটা 4 কার্বন বিশিষ্ট শর্করার কথা কল্পনা করি। তাহলে 4 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা কি নামে ডাকবো বলো তো? 4 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা কি নামে ডাকি? আমরা ডাকি হচ্ছে টেট্রোজ নামে। 4 কার্বন বিশিষ্ট শর্করাটাকে আমরা বলতে পারি টেট্রোজ। ধরে নাও একটা 4 কার্বন বিশিষ্ট শর্করা আমি নিলাম। এটা হচ্ছে একটা 4 কার্বন বিশিষ্ট শর্করা। কয়টা কার্বন আছে? 4টা। হাইড্রোজেন অক্সিজেন কয়টা আছে আমি দেখাইলাম না। আমি জাস্ট বুঝাচ্ছি 4টা কার্বন আছে। নাম্বারিং করে দিই। এই যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। আমি চাই ভাইয়া এই শর্করাটার সাথে একটা ফসফেট যোগ করতে। কি চাই বলো তো? এই শর্করাটার সাথে একটা ফসফেট যোগ করতে। তাহলে এই যৌগটার নাম তো ট্রায়োস। এই যৌগটার নাম তো ট্রায়োস, তাই না? এর সাথে একটা ট্রায়োজের সাথে আমরা একটা ফসফেট যোগ করতেছি। তাহলে নতুন যে যৌগটা তৈরি হবে এটাতে একটাই ফসফেট। তাহলে এই ফসফেটটা কোন কার্বনে যুক্ত হবে বলো তো? এখানে তো কয়টা কার্বন আছে? 4টা কার্বন আছে। কোন কার্বনটাতে ফসফেট যুক্ত হবে? মাথায় রেখো, যখন একটা ফসফেট যোগ হবে তখন সেই ফসফেটটা যুক্ত হবে শেষ কার্বনে। অর্থাৎ এখানে কার্বন 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 কার্বন, ফসফেটটা গিয়ে যুক্ত হইল এই শেষ কার্বন 4 নাম্বার কার্বনে। ঠিক আছে? তাহলে আমি যদি তোমাকে বলি, ধরে নাও, আমি যদি তোমাকে বলি ধরে নাও 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, তাহলে কার্বন 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 কার্বন, 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা। এই শর্করাটার সাথে আমি চাই একটা ফসফেট যোগ করতে। আমি চাই একটা ফসফেট যোগ করতে। বলো তো এই ফসফেটটা কোথায় গিয়ে যুক্ত হবে? এই ফসফেটটা গিয়ে যুক্ত হবে তাহলে এই যে কার্বন 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 কার্বন। তাহলে এখানে 5টা কার্বন আছে, 1 2 3 4 5। এই 5 নাম্বার কার্বনে গিয়ে ফসফেটটা যুক্ত হবে, রাইট? তাহলে এই বিষয়টা অন্তত তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সেটা হচ্ছে ভাইয়া শর্করায় একটি ফসফেট যুক্ত হলে তা যুক্ত হয় শেষ কার্বনে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। প্রশ্ন হচ্ছে যে যৌগটা তৈরি হইলো সেই যৌগটার নাম কি? এইখানে যে যৌগটা তৈরি হলো সেই যৌগটাকে আমি কি বলে ডাকবো? তাহলে এই যৌগটার নাম কি বলতো? এই যৌগটার নাম হচ্ছে ট্রায়োস। ট্রায়োস। এই ট্রায়োসের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, সেই যৌগটাকে আমি কি নামে ডাকবো? ট্রায়োস ফসফেট। সিম্পল। এই যৌগটাকে আমি কি বলবো? এই যৌগটাকে আমি বলবো ট্রায়োস ফসফেট, রাইট? ট্রায়োস ফসফেট। এখন কথা হচ্ছে ফসফেট কত নাম্বার কার্বনে যুক্ত হয়েছে? 4 নাম্বার কার্বনে। তাহলে ট্রায়োস 4 ফসফেট। ট্রায়োস 4 ফসফেট, রাইট? তাহলে বলো তো ভাইয়া একটু বুদ্ধি খাটায় এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি একটু বুদ্ধি খাটায় বলো তো? এখানে 5টা কার্বন আছে, তার মানে কি এটা হচ্ছে পেন্টোজ। এটাকে আমি কি বলবো? পেন্টোজ। পেন্টোজ। তাহলে এই যৌগটাকে আমি কি নামে রাখবো? এটাকে আমরা বলবো পেন্টোজ 4 ফসফেট। পেন্টোজ কত? 5 ফসফেট। 1 2 3 4 5। পেন্টোজ 5 ফসফেট। ক্লিয়ার না একদম? ফসফেট। ক্লিয়ার না? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এইবার আসো, এবার সেকেন্ড ফেজ। আমি চাই এই যে ট্রায়োস 4 ফসফেট যে যৌগটা তৈরি হইল, এই ট্রায়োস 4 ফসফেট এই যৌগটার সাথে আরো একটা ফসফেট আমি যোগ করতে চাই।
ট্রায়োস ফর ফসফেট, এই যৌগটার সাথে আমি কি করতে চাই, আরো একটা ফসফেট আমি যোগ করতে চাই। যোগ করলে নতুন যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার কত নাম্বার কার্বনে ফসফেটটা যুক্ত হবে? আমরা তো জানি এখানে 1 2 3 4 চারটা কার্বন আছে, তো একটা কার্বনে তো ফসফেট যুক্ত হয়েছে। এবার যদি আরো একটা ফসফেট যোগ করি, কোন কার্বনটাতে এই ফসফেটটা গিয়ে যুক্ত হবে? তোমার কাছে কি মনে হচ্ছে? সো যৌগটা ছিল এটা, কার্বন 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 কার্বন, এর সাথে 4 নাম্বার কার্বনেতে একটা ফসফেট আছে। এই ফসফেটটা গিয়ে কোথায় যুক্ত হবে? মনে রাখো, যুক্ত হবে এই কার্বনটাতে, প্রথম কার্বনটাতে, রাইট? তাহলে দ্বিতীয় ফসফেটটা যখন যুক্ত হবে তখন যুক্ত হবে প্রথম কার্বনে। প্রথম কার্বনটা গিয়ে প্রথম ফসফেটটা যুক্ত হয় শেষ কার্বনে, দ্বিতীয় ফসফেটটা যুক্ত হয় প্রথম কার্বনে, রাইট? ওকে, তাহলে এইখানে একটু দেখো তো ভাইয়া, এখানে আমি যদি এই যে পেন্টোজ 5 ফসফেট এর সাথে আরো একটা ফসফেট যোগ করতে চাই, তাহলে নতুন যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার কত নাম্বার কার্বনে যুক্ত হবে ফসফেটটা? বুঝতেই পারতেছো, 1 2 3 4 5, এখানে তো একটা ফসফেট অলরেডি আছে, তাহলে প্রথম কার্বনে গিয়ে আরেকটা ফসফেট যুক্ত হবে। ইজি না? তাহলে প্রশ্নটা হচ্ছে এই যৌগটার নাম কি? তাইলে পেন্টোজ 5 ফসফেটের সাথে আরেকটা ফসফেট যোগ করছি, তাহলে এই নতুন যৌগটার নাম কি হবে? তাহলে পেন্টোজ তো আছেই, তাই না? নামের মধ্যে তো পেন্টোজ থাকবেই, পেন্টোজ তো থাকবেই, ফসফেটও থাকবে, ফসফেটও থাকবে, তাহলে পেন্টোজ ফসফেট। এখন কত নাম্বার কার্বনে ফসফেট আছে? 1 নাম্বার কার্বন 5 নাম্বার কার্বন, তাহলে 1 5, তাহলে পেন্টোজ 1,5 ফসফেট। এখন এখানে আরেকটা এক্সট্রা ওয়ার্ড যোগ করতে হবে, 20। 20 মানে হচ্ছে দুইটা ফসফেট, যেহেতু দুইটা হয়ে গেছে তাহলে 20 ফসফেট, তাহলে পেন্টোজ 1,5 20 ফসফেট। তাহলে দুইটা ফসফেট হলে 20 শব্দটা এক্সট্রা ভাবে যোগ করতে হবে, 20 মানে হচ্ছে দুইটা, রাইট? ওকে, তাহলে এই যৌগটার নাম কি হবে? ট্রায়োস 4 ফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়েছে, তার মানে কি এটাকে আমি বলবো ট্রায়োস, ট্রায়োস টেট্রোস। ট্রায়োস কেন লিখছি আল্লাহ, এটা তো টেট্রা, টেট্রা মানে হচ্ছে 4, এটা ট্রায়োস না তো, টেট্রোস, টেট্রোস, তাহলে এটা হচ্ছে টেট্রোস। তাহলে যৌগটার নাম হবে টেট্রোস, টেট্রোস 1,4 বিস ফসফেট, টেট্রোস 1,4 বিস ফসফেট, রাইট? তাহলে এই হচ্ছে আমরা শর্করায় ফসফেট যোগ করতেছি সেটার নিয়ম। তাহলে ভাইয়া, তাহলে এখানে আরো একটা এক্সট্রা কথা, সেটা হচ্ছে দ্বিতীয় ফসফেট যুক্ত হয় শর্করার প্রথম কার্বনে, দ্বিতীয় ফসফেট যুক্ত হবে শর্করার প্রথম কার্বনে। তাহলে এই হচ্ছে বিষয়। আশা করি বুঝাইতে পেরেছি। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা আমাকে এবার প্রশ্নের অ্যান্সার করো যদি বুঝে থাকো। এবার তোমরা আমাকে প্রশ্নের অ্যান্সার করবে একটা। ধরে নাও গ্লুকোজ, ধরে নাও গ্লুকোজ, এর সাথে আমি একটা ফসফেট যোগ করতে চাই। নতুন যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার নাম কি হবে? তুমি যদি এই প্রশ্নের অ্যান্সার দিতে পারো, আমি ধরে নিব ভাই তুমি বস। যদিও আমি দেখতে পাবো না কি অ্যান্সার দিতে পারতেছো, তারপরেও তুমি নিজে নিজেই বুঝবা যে আমি তোমাকে বলছি তুমি হচ্ছে বস ভাই, তুমি যদি এটার অ্যান্সার করতে পারো। গ্লুকোজ এর সাথে একটা ফসফেট যোগ করলাম, সেই নতুন যৌগটার নাম কি হবে? আচ্ছা আমি বলে দিই, গ্লুকোজ কত কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। তার মানে কি এখানে 6টা কার্বন আছে, 6টা কার্বন আছে, তাই না? এখন এই 6টা কার্বনের মধ্যে 2 3 4 5 6, এই ফসফেটটা গিয়ে কোন কার্বনটাতে যুক্ত হবে? ফসফেটটা গিয়ে যুক্ত হবে শেষ কার্বনে। তাহলে নতুন যৌগটার নাম কি হবে? নতুন যৌগটার নাম হবে, এখানে এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত হয়েছে, তাহলে গ্লুকোজ 6 ফসফেট, তাই কিনা? এই যৌগটাকে আমি কি বলবো? গ্লুকোজ 6 ফসফেট। তাহলে এটা তোমার জানতে হবে যে গ্লুকোজ কত কার্বন বিশিষ্ট। যেমন আমি যদি বলতাম যে ফ্রুক্টোজ,
আমি ধরে নাও যে বললাম ফ্রুক্টোজ, এর সাথে একটা ফসফেট যোগ হইল, তাহলে নতুন উৎপন্ন যৌগটার নাম কি হবে? আমরা জানি যে ফ্রুক্টোজও 6 কার্বন বিশিষ্ট, তাহলে 6 নাম্বার কার্বনে গিয়ে ফসফেটটা যুক্ত হবে, তাহলে যৌগটার নাম হবে ফ্রুক্টোজ 6 ফসফেট, তাই কিনা? আবারও যদি আরো একটা ফসফেট যোগ করি ফ্রুক্টোজ 6 ফসফেট, তাহলে কি হবে? নতুন যৌগটার নাম হবে ফ্রুক্টোজ 1 6 বিস ফসফেট। এর চেয়ে ইজি বিষয় কি হয়? যে বুঝতেছো না ভাই, এর চেয়ে ইজি ভাবে এত ভেঙে ভেঙে কেউ পড়াবে না তোমাকে, ঠিক আছে? এত ভেঙে এতক্ষণ ধরে শর্করা ফার্স্টে বুঝাইলাম, তারপর হচ্ছে ফসফেট বুঝাইলাম, এত ভেঙে ভেঙে কেউ তোমাকে দেখাবে না, ঠিক আছে? সো আমি চেষ্টা করতেছি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে দেখানোর জন্য, হ্যাঁ? তা একটু বোঝার চেষ্টা করো, যারা বুঝতে পারতেছো তারা তো বস, হ্যাঁ? যদি না বুঝে থাকো একটু চেষ্টা করো জাস্ট। আচ্ছা, ঠিক আছে, এবার আসো এই গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াটা বোঝার জন্য বিভিন্ন ধরনের এনজাইম সম্পর্কে আমাদের জানতে হয়, বিভিন্ন ধরনের এনজাইম সম্পর্কে আমাদের জানতে হবে। এনজাইম, প্রত্যেকটা জায়গাতে এনজাইম দরকার, প্রত্যেকটা বিক্রিয়াতে দরকার হচ্ছে এনজাইম। এনজাইম কিভাবে চিনবো? কোনো নামের শেষে এএসি দেখলে সেটা হচ্ছে এনজাইম। তাহলে কোনো বায়োলজি বইয়ের মধ্যে তুমি যদি এই ওয়ার্ডটা দেখো মাহিয়েস, কি বুঝবা বলো তো? সেটা হচ্ছে একটা এনজাইম, তাই কিনা? তো একটা স্পেশাল এনজাইমের নাম বলবো, এনজাইমটা হচ্ছে কাইনেজ। কাইনেজ, এই স্পেশাল এনজাইমটার কাজ হচ্ছে এটা ফসফেট যোগ অথবা বিয়োগ করে, ঠিক আছে? এটা ফসফেট যোগ অথবা বিয়োগ করে, যোগ অথবা বিয়োগ করে, এটা হচ্ছে কাইনেজ। তাহলে কাইনেজ এনজাইমের কাজ কি বলতো? ফসফেট যোগ করাও তার কাজ, বিয়োগ করলেও সেটারই কাজ, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে এই জায়গাটাতে পেন্টোজ, এর সাথে একটা ফসফেট যোগ হয়েছে, এখানে তো একটা এনজাইম লাগবে, এনজাইম ছাড়া তো এটার কাজ হবে না, তাই না? সো এই পেন্টোজের সাথে একটা ফসফেট যুক্ত হইলো, তাহলে এখানে তো একটা এনজাইম লাগবে, এনজাইমটার নাম কি? এনজাইমটার নাম হচ্ছে কাইনেজ, তাই না? এখানে ফসফেট ফসফেট যুক্ত হয়েছে, তাহলে ফসফেট যুক্ত হওয়ার এনজাইমটার নাম কি? খুবই সিম্পল ভাই, কাইনেজ। কাইনেজ। প্রশ্ন হচ্ছে কি কাইনেজ? প্রশ্ন হচ্ছে কি কাইনেজ? এখানে পেন্টো আছে না, পেন্টোজ আছে না, তাহলে কি কাইনেজ ভাই? পেন্টোজ কাইনেজ। আগের যৌগটা খালি দেখবা কি আছে, এখানে পেন্টোজ আছে, তাহলে পেন্টোজ কাইনেজ, সিম্পল, ঠিক আছে? এরপরে এই পাশেও যদি আসি, দেখো তো ভাইয়া, এখানে এখানে টেট্রোজ আছে, টেট্রোজের সাথে ফসফেট যুক্ত হয়েছে, তাহলে ফসফেট যুক্ত হয়েছে মানে কাইনেজ। কি কাইনেজ? টেট্রোজ কাইনেজ। কি কাইনেজ ভাইয়া? টেট্রোজ কাইনেজ বা টেট্রোকাইনেজ, যেটাই বলি, এটা হচ্ছে টেট্রোজ কাইনেজ। টেট্রোজ কাইনেজ। পারতেছো তো, তাই না? পারবে এখন আশা করি। এখানে কোন এনজাইমটা বলো তো? এইখানে কোন এনজাইমটা? টেট্রোজ 4 ফসফেটের সাথে আরো একটা ফসফেট যুক্ত হয়েছে, টেট্রোজ 4 ফসফেটের সাথে আরো একটা ফসফেট যুক্ত হয়েছে, তাহলে এনজাইমটার নাম কি হবে? তাহলে কার সাথে যুক্ত হয়েছে? টেট্রোজ 4 ফসফেটের সাথে ফসফেট যুক্ত হয়েছে, তাহলে ফসফেট যুক্ত হয়েছে মানে কাইনেজ, ফসফেট যুক্ত হয়েছে মানে কাইনেজ, তাই না? তাহলে আগের যৌগটা কি ছিল? কি কাইনেজ এটা? এখানে টেট্রোজ আছে, ফসফেট আছে, তাহলে ফসফোটেট্রোকাইনেজ, ঠিক আছে? তাহলে কি কাইনেজ এটা? এটা হচ্ছে ফসফোটেট্রোকাইনেজ, ফসফোটেট্রোকাইনেজ এনজাইমটার নাম, রাইট? ঠিক আছে, তাহলে দেখো এখানে এখানে পেন্টোজ 5 ফসফেটের সাথে আরো একটা ফসফেট যুক্ত হইল, এনজাইমটার নাম কি বলতো? কাইনেজ। এনজাইমটার নাম হচ্ছে কাইনেজ। কি কাইনেজ? আগের যৌগটাতে কি আছে? পেন্টোজ আছে, ফসফেট আছে, তাহলে ফসফোপেন্টোকাইনেজ। নাম কি ভাইয়া? ফসফোপেন্টোকাইনেজ। খুব ইজি, তাই না? ওকে, আচ্ছা, আরো কিছু এনজাইমের নাম বলি। একটু আগে তো আমি বলছি যে গ্লুকোজ ফ্রুক্টোজ একে অপরের আইসোমার,
তার মানে কি গঠনটা আলাদা, সংকেতটা সেম। তো আমি যদি চাই গ্লুকোজকে ফ্রুক্টোজ বানাইতে পারবো, ফ্রুক্টোজকে গ্লুকোজ বানাইতে পারবো, পারবো না? যেহেতু আণবিক সংকেত একই, পারবো তো, খালি গঠনটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে যদি গ্লুকোজকে ফ্রুক্টোজ বানাতে চাই বা ফ্রুক্টোজকে গ্লুকোজ বানাতে চাই, এনজাইমটা কি লাগবে বলো তো? খুবই সিম্পল, নামের শেষে জাস্ট এসি যোগ করে দিবা। কোনো নামের শেষে এসি যোগ করে দিলে সেটা এনজাইম, তাই না? যেমন মাহি তৈরি করার এনজাইম মাহিয়েস, মাহি তৈরির এনজাইম কি? মাহিয়েস, সিম্পল। কলম তৈরি করার এনজাইম কি? কলমেস। চুল তৈরি করার এনজাইম কি? চুলেস। এভাবে তুমি যে কোনো ধরনের এনজাইম নিজে নিজে ক্রিয়েট করতে পারবা, ঠিক আছে? তাহলে এখানে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হবে, এনজাইমটার নাম কি হবে? যেহেতু গ্লুকোজ ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার, এনজাইমটা হবে আইসোমারেস। আইসোমারেস, বুঝতেছো কিনা? এনজাইমটার নাম কি? আইসোমারেস। কি আইসোমারেস? গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হয়েছে, তাই না? সো গ্লুকো আইসোমারেস, গ্লুকোজ থেকেই তো হয়েছে। সো এটাকে আমরা কি বলতে পারি? গ্লুকো আইসোমারেস, গ্লুকো আইসোমারেস বা গ্লুকোজ আইসোমারেস। তো যাই হোক, এটা আমরা বিক্রিয়ার মধ্যে দেখতে পাবো, ওখানে গ্লুকোজের সাথে একটা ফসফেটও থাকে, তো সেটা আমরা বিক্রিয়া করার সময় বুঝতে পারবো। তো যাই হোক, এখানে এনজাইমটা কি হবে তাহলে? আইসোমারেস, বুঝতেই পারতেছো। এনজাইমটা হচ্ছে ভাইয়া আইসোমারেস। আইসোমারেস এনজাইম হইলে গ্লুকোজকে ফ্রুক্টোজ বানানো যাবে, ফ্রুক্টোজকে গ্লুকোজ বানানো যাবে। তাহলে বলো তো ভাইয়া, এইখানে যদি আমি গ্লিসারালডিহাইডকে ডাইহাইড্রোক্সিএসিটোন বানাইতে চাই, বা এই যে ডাইহাইড্রোক্সিএসিটোনকে গ্লিসারালডিহাইড বানাইতে চাই, এইখানে কোন এনজাইমটা কাজে লাগতে পারে? আইসোমারেস। সেম, এরা তো পরস্পরের আইসোমার, তাহলে আইসোমারেস। বুঝতেই পারতেছো? ঠিক আছে, তাহলে এত কিছু যদি বুঝে থাকো, তোমার কাছে এখন এই গ্লাইকোলাইসিস টপিকটা ডাল ভাত হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে জাস্ট আর একটা প্রশ্ন করব, তারপরে গ্লাইকোলাইসিস শুরু করব। বলো তো ভাইয়া, বলো তো ভাইয়া, গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হইছে, এনজাইমটার নাম কি? এখন সবাই হয়তো বা বুঝে গেছে, ফসফেট যোগ হইছে, তাহলে তো কাইনেজ। কাইনেজ কি? কাইনেজ। আর আগের যৌগটা দেখো, গ্লুকোজ আছে, গ্লুকোজ কাইনেজ, তাই না? এটাই তো হওয়ার কথা, এটাই তো হওয়ার কথা। কিন্তু বিজ্ঞানীরা এটাকে গ্লুকোজ কাইনেজ না বলে একটু ভিন্ন নাম দিছে। যেহেতু গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, এটাকে গ্লুকোকাইনেজ না বলে বিজ্ঞানীরা বলছে এটাকে তাহলে হেক্সোকাইনেজ বলি। যেহেতু ব্রাজিলেরও মিশন হচ্ছে হেক্সা মিশন, যেটা পসিবল মনে হয় না হবে। ঠিক আছে, আমি আর্জেন্টিনা সাপোর্টার, তো অবশ্যই এইবারও আর্জেন্টিনায় কাপ পাবে। ঠিক আছে, সো এই আর কি, হেক্সোকাইনেজ, এটাকে হচ্ছে হেক্সোকাইনেজ বলা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এনজাইমের ব্যাপার স্যাপার। এইবার আসো ভাইয়া, এই যে গ্লাইকোলাইসিসের যে ছকটা সেটা আমরা পড়ব, এবং এই গ্লাইকোলাইসিসের এত এত যে বিক্রিয়া আছে, আমি আমি কিছু বলবো না, তুমি জাস্ট অ্যান্সার করবা, ঠিক আছে? এত কিছু এতক্ষণ ধরে যে এত কিছু আমি বুঝাইলাম, এখন আমি আর কোনো কিছু বলবো না। এই পুরো বিক্রিয়াটা এখন তুমি নিজেই লিখতে পারবা। বিশ্বাস না হলে একটু আমার সাথে থাকো, তাইলেই বুঝতে পারবা। আমি কিচ্ছু বলবো না, তুমি খালি অ্যান্সার করে যাবে এখন। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি গ্লাইকোলাইসিস। আমরা শুরু করি তাহলে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। তাহলে প্রক্রিয়াটা শুরু হবে একটা গ্লুকোজ দ্বারা, বুঝতেই পারতেছো, প্রক্রিয়াটা শুরু হবে একটা গ্লুকোজ দ্বারা। GLUCOSE, গ্লুকোজ। এবার এই গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হবে, গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হবে। বলো তো ভাইয়া, নতুন যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার নাম কি হবে? খুবই ইজি, পারবা আশা করি এখন। তাহলে নতুন যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, তাই না? শেষ কার্বনে যুক্ত হবে, গ্লুকোজের শেষ কার্বনে, তাহলে গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, তাহলে ফসফেটটা যুক্ত হবে শেষ কার্বনে, তাহলে গ্লুকোজ 6 ফসফেট। ওকে, আচ্ছা, এই গ্লুকোজটা এবার ফ্রুক্টোজ হয়ে যাবে।
গ্লুকোজটা এবার ফ্রুক্টোজ হয়ে যাবে, তার মানে কি ফ্রুক্টোজ 6 ফসফেট। এবার বলো এই ফ্রুক্টোজের সাথে আরো একটা ফসফেট যুক্ত হবে, তাহলে নতুন যৌগটা সেটা কি হবে বলো তো? তাহলে আরো একটা ফসফেট যুক্ত হবে, অলরেডি তো 6 নম্বর কার্বন একটা ফসফেট আছেই, আরো একটা ফসফেট যুক্ত হলে সেটা কত নম্বর কার্বনে গিয়ে যুক্ত হয়? প্রথম কার্বনে যুক্ত হবে, তাই না? তাহলে এই যৌগটা, নতুন যৌগটা হবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, রাইট? এতটুকু হইলো। তাহলে গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত হলো, গ্লুকোজটা ফ্রুক্টোজ হইলো, ফ্রুক্টোজের সাথে আরেকটা ফসফেট যুক্ত হলো, সিম্পল। এখন এই ফ্রুক্টোজ কত কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। ফ্রুক্টোজ কত কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। কয়টা কার্বন হয়েছে এখানে? 6টা কার্বন। এই ফ্রুক্টোজটা এবার ভেঙে যাবে, ফ্রুক্টোজটা এবার ভেঙে যাবে। তাহলে মাঝ বরাবর ফ্রুক্টোজটা ভেঙে গেলে কি তৈরি হবে বলতো? 3 কার্বন বিশিষ্ট 2টা শর্করা তৈরি হবে না? 3 কার্বন বিশিষ্ট কয়টা শর্করা তৈরি হবে? 3 কার্বন বিশিষ্ট, এই যে মাঝ বরাবর ভেঙে গেলে 3 কার্বন বিশিষ্ট 2টা শর্করা তৈরি হবে। তাহলে ফ্রুক্টোজটা কি হবে বলতো? ফ্রুক্টোজটা কিছুই না, জাস্ট ভেঙে যাবে, ফ্রুক্টোজটা জাস্ট ভেঙে যাবে। আর ভেঙে গেলে 3 কার্বন বিশিষ্ট 2টা শর্করা তৈরি হবে। আর 3 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা কি বলি? ট্রায়োজ। কি বলি ভাইয়া? ট্রায়োজ বলি, তাই না? সো এখানে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এখানে 6 নম্বর কার্বনে একটা ফসফেট আছে, 1 নম্বর কার্বনে একটা ফসফেট আছে। তো ট্রায়োজের উদাহরণ কি বলতো? একটু আগে আমি বলেছি ট্রায়োজের উদাহরণ হচ্ছে গা, আরেকটা হচ্ছে ধা। ট্রায়োজের উদাহরণ হচ্ছে গাধা, ঠিক আছে? গ্লিসারালডিহাইড, ডাইহাইড্রক্সি এসিটোন। এবং এর সাথে ফসফেট আছে না বলতো? এই যে এখানে গার সাথেও একটা ফসফেট আছে, ধার সাথেও একটা ফসফেট আছে। তাহলে এটা হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড, আর এটা হচ্ছে ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট, ফসফেটটা যোগ করে দিলাম। তাহলে 3 ফসফোগ্লিসারালডিহাইড, আর এটা হচ্ছে ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট। তো এতটুকু পারবা না? ইজি না জিনিসটা? ইজি। এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এনজাইমের নামকরণটাও করে ফেলি একসাথে। এনজাইমের নামকরণটাও আমরা করে ফেলি। দেখো ভাইয়া, এখানে গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, এনজাইমটার নাম কি বলতো? কাইনেজ। এনজাইমটার নাম কি ভাইয়া? এনজাইমটার নাম হচ্ছে কাইনেজ। তাহলে গ্লুকোজের সাথে যুক্ত হয়েছে, গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোকাইনেজ না বলে বলা হয় হেক্সোকাইনেজ, একটু আগে পড়াইলাম। সো হেক্সোকাইনেজ এটা, রাইট? ওকে। এরপরে দেখো গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হয়েছে, তাহলে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হওয়ার এনজাইমটা কি হবে? আইসোমারেজ। আইসোমারেজ কি আইসোমারেজ বলতো? এইখানে উপরে যৌগটা খেয়াল করে দেখো, এখানে গ্লুকোজ আছে, ফসফেট আছে, তাহলে ফসফো গ্লুকো আইসোমারেজ। এনজাইমটার নাম কি হবে? ফসফো গ্লুকো আইসোমারেজ। এটা হচ্ছে ফসফো গ্লুকো আইসোমারেজ। আচ্ছা, আমি ইংলিশে লিখতেছি তো, তুমি আবার সংক্ষেপে লিখতেছি অনেক কিছু, তো তোমরা অবশ্যই খাতায় পরীক্ষায় সংক্ষেপে লিখবা না, আমি তো মুখে পুরাটা বলে দিচ্ছি, পুরাটাই লিখবা, ঠিক আছে? এভাবে সংক্ষেপে লিখলে তোমাকে মার্ক দিবে না। আমি সহজে বোঝানোর জন্য, সহজে যাতে তোমরা আয়ত্ত করতে পারো, কারণ এখানে বড় বড় করে লিখতে গেলে পুরো বোর্ড আমার ভরে যাবে, তো সেক্ষেত্রে তোমার বুঝতে অসুবিধা হবে। তো আমি সংক্ষেপে বোঝানোর জন্য আমি এভাবে দেখাচ্ছি। তো তুমি একটু হচ্ছে পুরাটা বই থেকে শিখবা, বইটা খোলো, বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে। আচ্ছা, তাহলে ফসফোগ্লুকো আইসোমারেজ হলো। এবার দেখো ফসফেটের, ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়েছে, ফসফেট যুক্ত হওয়ার এনজাইমটার নাম কি? কাইনেজ। ফসফেট যুক্ত হওয়ার এনজাইমটার নাম কি ভাইয়া? কাইনেজ। কি কাইনেজ? কি কাইনেজ? এখানে উপর যৌগটা খেয়াল করে দেখো, এখানে ফ্রুক্টোজ আছে, ফসফেট আছে, তাহলে ফসফো ফ্রুক্টোকাইনেজ। ফসফো, আচ্ছা বাংলাতে লিখি, যদি বুঝতে অসুবিধা হয় বাংলাতে লিখি, এনজাইমটার নাম হচ্ছে কাইনেজ। কাইনেজ কি কাইনেজ? ফসফো ফ্রুক্টোকাইনেজ। ফসফো ফ্রুক্টোকাইনেজ, রাইট? ওকে। এবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা তো ভেঙে গেল, ভেঙে গেল,
ভাঙার এনজাইমটার নাম হচ্ছে অ্যালডোলেজ। এটা একটু এক্সট্রা ভাবে মনে রাখো, এনজাইমটার নাম কি? এটা হচ্ছে অ্যালডোলেজ। এনজাইমটার নাম হচ্ছে অ্যালডোলেজ। আচ্ছা, এবার ঘটনা যেটা ঘটবে, এই যৌগটা একটু খেয়াল করে দেখো, থ্রি ফসফোগ্লিসারালডিহাইড। থ্রি ফসফোগ্লিসারালডিহাইড। তো তোমরা যদি কেমিস্ট্রিতে কেউ ভালো থাকো তাহলে এই বিষয়টা ইজিলি বুঝতে পারবা, 9-10-এও পড়ে আসছো যে আমরা অ্যালকোহল, হ্যাঁ, অ্যালকোহল থেকে কি বানাইতে পারি? অ্যালডিহাইড বানাইতে পারি, CHO। এই অ্যালডিহাইডকে আমরা কি বানাইতে পারি? অ্যাসিড বানাইতে পারি, COOH বানাইতে পারি, তাই না? অ্যালডিহাইডকে, অ্যালকোহলকে অ্যালডিহাইড বানাইতে পারি, অ্যালডিহাইডকে অ্যাসিড বানাইতে পারি। প্রসেসটা কি বলতো? প্রসেসটা হচ্ছে জারণ করতে হবে। প্রসেসটা হচ্ছে জারণ করতে হবে। তাহলে জারণ করলে অ্যালকোহলটা অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডটা অ্যাসিড হয়। তাহলে জারণ করতে হবে। প্রশ্ন হচ্ছে জারণ মানে কি? আমরা জানি যে জারণ মানে হচ্ছে ছাড়ন। জারণ মানে কি ভাইয়া? জারণ মানে হচ্ছে ছাড়ন। কিসের ছাড়ন? এটা হতে পারে ইলেকট্রনের ছাড়ন, হাইড্রোজেনের ছাড়ন, অক্সিজেন গ্রহণ। এই তিনটা ঘটনা হইলে তখন সেটাকে আমরা বলি জারণ, তাই তো? তাহলে এই তিনটা ঘটনা মানে হচ্ছে জারণ। এই তিনটা ঘটনা মানে কি? এই তিনটা ঘটনা মানে হচ্ছে ভাইয়া জারণ। তাহলে হাইড্রোজেন ছাড়ন মানেও কিন্তু জারণ। তো এবার কি হবে জানো? থ্রি ফসফোগ্লিসারালডিহাইড না, এটা অ্যালডিহাইড মূলক, এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড। এই যে এটাকে কি বলা হয় ভাইয়া? এটার নাম হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড। আর এটাকে বলা হচ্ছে অ্যাসিড। তাহলে এই থ্রি ফসফোগ্লিসারালডিহাইড থেকে এবার যে যৌগটা তৈরি হবে সেটাকে বলা হয় 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো তো ভাইয়া, অ্যালডিহাইড থেকে অ্যাসিড হইছে, তাহলে অ্যালডিহাইড থেকে অ্যাসিড হওয়া মানে কি? এখানে জারণ ঘটাইতে হইছে। অ্যালডিহাইড থেকে অ্যাসিড মানে কি? এখানে জারণ ঘটাইতে হইছে। এখানে জারণ ঘটাইতে হইছে। আর জারণ মানে কি বলতো? হাইড্রোজেন সারণ। জারণ মানে কি বলতো? হাইড্রোজেন সারণ ঘটছে। ঠিক আছে, তাহলে এনজাইমটার নাম কি হবে? এনজাইমটার নাম কি হবে? তাহলে হাইড্রোজেনটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। কি ডিলিট হয়েছে বলতো? হাইড্রোজেন। তাহলে এনজাইম বানানোর জন্য আমার জাস্ট নামের শেষে এএসি যোগ করে দেওয়া লাগে, তাহলে হাইড্রোজিনেস এই টাইপের কোন একটা নাম হবে। তাহলে যেহেতু ডিলিট করা হয়েছে, ডিহাইড্রোজিনেস, ডি মানে হচ্ছে ডিলিট। তাহলে এখানে এনজাইমটার নাম কি ভাইয়া? এনজাইমটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। 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 কি ডিহাইড্রোজিনেস? এই যে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস, PGA ডিহাইড্রোজিনেস। কোথায় আছে এখানে? হ্যাঁ, এই যে দেখো, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস, ঠিক আছে। তাহলে PGA ডিহাইড্রোজিনেস, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস এনজাইম আমার এখানে কাজে লাগতেছে। আশা করি বুঝাইতে পেরেছি ভাইয়া। আচ্ছা, এবার যে যৌগটা তৈরি হবে, নতুন যে যৌগটা তৈরি হল 1,3-বিস ফসফোগ্লিসারালডিহাইড, এখানে কয়টা ফসফেট আছে বলতো? দুইটা। আগেরটাতে কিন্তু ছিল একটা, 3-ফসফোগ্লিসারালডিহাইড। আর এখানে কয়টা ফসফেট আছে? দুইটা ফসফেট আছে, 1,3-বিস ফসফোগ্লিসারালডিহাইড, গ্লিসারিক অ্যাসিড। এখন একটা ফসফেট কমে যাবে, তাহলে দ্বিতীয় ফসফেটটা তো যুক্ত হয় প্রথম কার্বনে। যখন চলে যাওয়ার সময় হবে তখন ওই প্রথম কার্বন থেকে আসলে চলে যায়, ঠিক আছে? তাহলে এইখান থেকে একটা ফসফেট কি হবে বলতো? বিয়োগ হবে। তাহলে একটা ফসফেট বিয়োগ হলে সেই যৌগটার নাম কি হবে? ওয়ানটা বাদ চলে যাবে, তাহলে 3-বিস শব্দটাও আর থাকবে না, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে যৌগটার নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এনজাইমটার নাম কি? বুদ্ধি করে বলো তো, যারা বুদ্ধিমান প্রাণী আছো তারা ঠিকই বুঝতে পারছো, ফসফেট বিয়োগের এনজাইমও কিন্তু কাইনেস। তাহলে এনজাইমটা কি হবে? এনজাইমটা হচ্ছে কাইনেস। এনজাইমটার নাম কি ভাইয়া? এনজাইমটার নাম কিন্তু কাইনেস। কাইনেস কি কাইনেস? আগের যৌগটা খেয়াল করে দেখো, ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, সো
গ্লিসারিক অ্যাসিড কাইনেজ, এই যে দেখো এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। তাহলে এনজাইমটার নাম কি ভাইয়া? এনজাইমটার নাম হচ্ছে ফসফোপিজি অ্যাসিড কাইনেজ। এবার কি হবে জানো? এবার এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে না, এটা 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। তো একটু আমাকে প্রশ্নের অ্যান্সার দাও তো, এটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে তো এখানে 3টা ফসফেট, তাই না? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি এখানে 3টা ফসফেট, আর 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি এখানে 2টা ফসফেট, তাই কি না? যারা যারা ভাবছো যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে হচ্ছে 3টা ফসফেট আর 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে 2টা ফসফেট, তারা আসলে মুড়ি খাও, ঠিক আছে? যারা যারা ভাবছো যে এখানে 3টা ফসফেট আর এখানে 2টা ফসফেট, তারা হচ্ছে মুড়ি খাও এখন। দেখো তোমরা সামনে থাকলে ভালো হইতো, তোমাদের রিয়াকশনগুলো বোঝা যাইতো আর কি, আসলে বুঝতেছো নাকি বুঝতেছো না। আচ্ছা, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি ভাইয়া? এখানে 3টা কার্বন আছে এবং 3 নাম্বার কার্বনে ফসফেট আছে, এটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, নট 3টা ফসফেট আছে। 3 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে, এটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 3 নাম্বার কার্বনে একটা ফসফেট। এখন এই ফসফেটটা হঠাৎ করে দেখা যায় যে 2 নাম্বার কার্বনে চলে আসছে, তার মানে কি সেটাকে আমরা বলবো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 নাম্বার থেকে 2 নাম্বারে লাফ মেরে চলে আসলে সেটাকে আমরা কি বলবো? 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই কিনা? তাহলে এই ধরনের ঘটনা বা এইখানে একটা পরিবর্তন সাধিত হয়েছে না, এই পরিবর্তনটাকে বলা হয় মিউটেশন। যদি এই টাইপের হঠাৎ করে একটা পরিবর্তন হয়ে যায়, সেই পরিবর্তনটাকে আমরা কি নামে রাখি? সেটাকে আমরা বলি মিউটেশন। তাহলে এখানে নিশ্চয়ই মিউটেশন ঘটলো, 3 থেকে 2 হয়ে গেল হঠাৎ করে, তাহলে এনজাইমটার নাম কি হবে? মিউটেজ। এনজাইমটার নাম কি হবে? খুবই সোজা, মিউটেজ। এনজাইমটার নাম কি ভাইয়া? মিউটেজ। মিউটেজ কি মিউটেজ? ফসফোগ্লিসারোমিউটেজ। ফসফো এখানে ধরবে না, ফসফোগ্লিসারোমিউটেজ, এই নামটা ভাইয়া মাথায় রাখতে হবে, ওকে? তাহলে এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এবার যে জিনিসটা তৈরি হবে সেটার নাম হচ্ছে পিপা। পিপা এবং লাস্টে গিয়ে তৈরি হবে পা। পিপা শেষে গিয়ে পা। তাহলে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর পিপা পা, পিপা পা, শেষ। এনজাইম দুটা, লাস্ট এনজাইম দুটো আমাদের জানতে হবে। এখানে দেখো এই এনজাইম দুটো আরো ইজি। এখানে তৈরি হচ্ছে পিপা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে দেখো তো এখানে ইনল আছে না, ইনল গ্রুপ আছে, তাহলে এনজাইমটা কি? ইনোলেস। নামের সাথে মিল আছে, এনজাইমটা কি? ইনোলেস। এটা একটু এক্সট্রা ভাবে মনে রাখতে হবে, এখানে এনজাইমটা কি? এনজাইমটা হচ্ছে ইনোলেস। আর পিপা থেকে লাস্টে তৈরি হলো পা, এই যে পা, পা তৈরি হলো। তার মানে কি এখানে পিটা বাদ গেছে। পি মানে কি ভাইয়া দেখো তো? পি মানে হচ্ছে ফসফোইনল, তার মানে কি এখানে ফসফেট ছিল, এখানে ফসফেটটা নাই। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তাহলে এখানে ফসফেট ছিল, এখানে ফসফেটটা নাই, তাহলে ফসফেট বিয়োগ করার এনজাইম কি? কাইনেস। তাহলে এখানে এনজাইমটার নাম কি হবে? এনজাইমটার নাম হচ্ছে কাইনেস। কি এনজাইম এখানে? কাইনেস এনজাইম। কি কাইনেস? পা কাইনেস। কি কাইনেস ভাইয়া? পা কাইনেস। তাহলে এই হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এখন এটা শেষ আমি বলতে পারবো না, শুধু এনজাইম আর যৌগের নামগুলো শেষ। এখন আমাদের অনেক কিছু বাকি আছে এখানে, কিছু বিষয় তোমার আরো এক্সট্রা ভাবে বুঝতে হবে, একটু খেয়াল করে দেখো। নিশ্চয়ই এবার বুঝতে পারছো। আমি যদি আরেকবার রিপিট করি, গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত হয়েছে, তাহলে এনজাইমটার নাম হচ্ছে কাইনেস। কি কাইনেস? হেক্সোকাইনেস। গ্লুকোজটা ফ্রুক্টোজ হয়েছে, তাহলে আইসোমারেজ হয়েছে, আইসোমার হয়েছে, তার মানে কি? আইসোমারেজ। ফ্রুক্টোজটার সাথে আরেকটা ফসফেট যুক্ত হলো, তার মানে কি? এনজাইমটা হচ্ছে কাইনেস। তারপরে এটা ভেঙে গেল, ভেঙে গেলে গাধা, 3-ফসফোগ্লিসারলডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট।
এই 3-ফসফোগ্লিসারেলডিহাইডে এবার ডিহাইড্রোজিনেজ এনজাইমের মাধ্যমে জারণ ঘটে। হাইড্রোজেন বাদ দেওয়া মানে তো জারণ, তাই না? সো ডিহাইড্রোজিনেজ মানে কি? ডি মানে ডিলিট, ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিলিট, হাইড্রোজেন ডিলিট। তাহলে হাইড্রোজেন ডিলিট করলে 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে হাইড্রোজেন ডিলিট করলে সেটা হয়ে যাবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হবে। এবার একটা ফসফেট বাদ যাবে, তার মানে কি? কাইনেস, এনজাইমটার নাম হচ্ছে কাইনেস। তাহলে একটা ফসফেট বাদ গেলে এটা থাকলো শুধু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে 3 নাম্বার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে মিউটেশন ঘটবে, তার মানে কি 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে যাবে। তারপরে পিপা হবে, পা হবে। তাহলে এইখানে ইনোলেজ এনজাইম, আর শেষ হচ্ছে যেহেতু ফসফেট বিয়োগ হয়েছে কাইনেস। ওকে, এবার একটা বিষয় তোমাকে আমি বুঝাই। আমি যে বললাম যে গ্লুকোজের সাথে ফসফেট যোগ হয়ে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এই ফসফেটটা আসে কই থেকে? ফসফেট তো আসা লাগবে কোথাও থেকে, ঠিক আছে? আমি যদি হঠাৎ করে বলি আমার কাছে 0 টাকা ছিল, মাত্র 10 টাকা আমি পাইলাম, এখন কেউ যদি আমার 10 টাকা না দেয় আমি পাবো কই থেকে, তাই না? তাহলে এই ফসফেটটা তো কারো কাছ থেকে পাওয়া লাগবে। কার কাছ থেকে পাবে বলো তো? আমি যদি বলি এটিপি, এই ওয়ার্ডটা একটু দেখো, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ট্রাই মানে কি 3, আরেকটা হচ্ছে এডিপি, এডিপি এডিপি ডাই মানে হচ্ছে 2, ঠিক আছে? ডাই মানে কি ভাই? ডাই মানে হচ্ছে 2। তাহলে এর কাছে আছে 3টা ফসফেট, এর কাছে আছে 2টা ফসফেট। তাহলে যার কাছে বেশি আছে সে কিন্তু চাইলেই আমাকে একটা ফসফেট দিতে পারে, তাই না? যার কাছে বেশি আছে সে চাইলেই একটা ফসফেট দিতে পারে। আবার অন্য কেউ যদি দেয় কোন একটা ফসফেট, তাহলে নিতে পারবে কে? নিতে পারবে হচ্ছে এডিপি। কেউ দিতে চাইলে ফসফেট, কেউ যদি ফসফেটটা দিয়ে দেয় তাহলে সেটা নিতে পারবে কে? এডিপি। আর যদি কেউ দিতে চায় সেটা দিবে কে? এটিপি। ওকে, এখানে যেহেতু এটিপিতে 3টা ফসফেট আছে, তাহলে গ্লুকোজের সাথে একটা ফসফেট যোগ করা লাগবে। ফসফেটটা পাবো কোথা থেকে? পাবো হচ্ছে এটিপি থেকে। কোথা থেকে? এটিপিটা ভেঙে এডিপি হবে। ফলে এটিপি থেকে যে ফসফেটটা বের হলো সেটা গিয়ে গ্লুকোজের সাথে যুক্ত হবে, রাইট? এখানেও ঠিক সেম, ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে আরেকটা ফসফেট যোগ করা লাগবে। তাহলে ফসফেটটা তো কোথাও থেকে পাওয়া লাগবে, কই থেকে পাবো? এটিপি থেকে পাওয়া যাবে। তাহলে এটিপিটা ভেঙে এটিপি হওয়া লাগবে, রাইট? আচ্ছা, এবার একটা বিষয় বুঝো যে এখানে কাজ করতেছে ডিহাইড্রোজিনেজ এনজাইম, তার মানে কি? হাইড্রোজেন ডিলিট করার এনজাইম। তাহলে বুঝতেই পারতেছো যে 3-ফসফোগ্লিসারেলডিহাইড থেকে একটা হাইড্রোজেন ডিলিট হয়ে গেছে, H2 ডিলিট হয়ে গেল। এখন এই হাইড্রোজেনটা তো মন খারাপ করবে না যে আমার বের করে দিল? তো কেউ না কেউ তো তাকে নিতে হবে। এখন শুধু বের হয়ে গেলে তো হবে না, তাকে তো কারোর সাথে যুক্ত হইতে হবে। তো সেই গিয়া যুক্ত হবে NADP-র সাথে। কার সাথে গিয়া হাইড্রোজেনটা যুক্ত হয়? NADP-র সাথে গিয়া যুক্ত হয়। যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করে সেটার নাম হচ্ছে NADH2। দেখো, NADP-র মধ্যে একটা ফসফেট কিন্তু ছিল। যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হইলো, হাইড্রোজেন কি করলো জানো? এই ফসফেটটাকে সরায় দিল। হাইড্রোজেনটা এই ফসফেটটাকে সরায় দিয়ে সে নিজে এসে যুক্ত হইলো। তাহলে ফসফেটটা কি? ফসফেটটাও মন খারাপ করবে না? তাহলে ফসফেটটা আবার এই 3-ফসফোগ্লিসারেলডিহাইডের সাথে যুক্ত হয়। তাহলে এইখান থেকে হাইড্রোজেন বের হয়ে ফসফেট যুক্ত হয়। তাহলে এই কারণে এখানে একটা ফসফেট ছিল, 3-ফসফোগ্লিসারেলডিহাইড, কিন্তু এখানে হঠাৎ করে আসার পরে দেখতেছি যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেছে। তার মানে কি? এই ফসফেটটা কোথা থেকে পাইছে? এই যে এইটাই সেই ফসফেট, বুঝছো? তার মানে কি? এখানে ফসফেট যুক্ত হয়েছে। এই ফসফেটটা আসে কোথা থেকে? NADP থেকে আসছে, রাইট? ওকে, এইবার 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে, তাই না? তার মানে কি? এখানে একটা ফসফেট বিয়োগ হয়েছে। কি হয়েছে? এখানে একটা ফসফেট বিয়োগ হয়েছে। এখন বিয়োগ হইলে যে ফসফেটটারে বের করে দেওয়া হলো সে তো মন খারাপ করবে। তাহলে ফসফেটটাকে কার সাথে যোগ করে দেওয়া লাগবে? এডিপির সাথে। তাহলে এডিপির সাথে যোগ হইলে সেটা এটিপিতে পরিণত হয়, রাইট? আবার দেখো, এই পিপা থেকে যখন পা হচ্ছে তখন এইখান থেকে একটা ফসফেট বের হয়ে যাচ্ছে। এই ফসফেটটাও গিয়ে যুক্ত হবে
এডিপির সাথে, তাহলে এডিপির সাথে যুক্ত হইলে সেটা কিছু পরিণত হবে, এটিপিতে পরিণত হবে, রাইট? ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এটিপি কোথা থেকে তৈরি হচ্ছে সেগুলো আমরা জেনে নিলাম। তাহলে এখানে এটিপি তৈরি হচ্ছে, এডিপি তৈরি হচ্ছে, সেটা আমরা বুঝলাম। এবার আরো একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে মনে রাখো 139, মনে রাখো ভাইয়া 139 এ হচ্ছে একমুখী, বাকি সবাই উভমুখী। তাহলে 139 হচ্ছে একমুখী, বাকি সবাই কি ভাইয়া? উভমুখী। অর্থাৎ এই যে 1 নম্বর বিক্রিয়া, 3 নম্বর বিক্রিয়া, এই দুটো হচ্ছে একমুখী, বাকিগুলা উভমুখী। তাহলে এই বিক্রিয়াগুলা এগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াগুলা উভমুখী। আবার গা থেকে ধা হইতে পারে, ধা থেকে গা হইতে পারে, ঠিক আছে? ধা থেকে গা হইতে পারে, গা থেকে ধা হইতে পারে। এগুলো উভমুখী, 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 উভমুখী। এবং 9 নম্বর বিক্রিয়া এটা একমুখী, ঠিক আছে? তাহলে 1 3 9, তাহলে এই যে 3 নাম্বার উপরে আছে 1 নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার। এই তিনটা বিক্রিয়া এটা হচ্ছে একমুখী, বাকি সব বিক্রিয়া উভমুখী। সিম্পল। তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, ভাইয়া গা থেকে তো অনেক কিছু হইলো, ধা থেকে তো কিছু হইলো না, ধা থেকে তো কিছু হইলো না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধা থেকে আবার গা তৈরি হতে পারে। ধা থেকে কি তৈরি হতে পারে ভাইয়া? গা তৈরি হতে পারে। কিভাবে? যেহেতু ধা আর গা এর হচ্ছে পরস্পরের আইসোমার, তার মানে কি এখানে আইসোমারেজ এনজাইম দিয়ে এরা, এই যে এইখানে যদি আইসোমারেজ এনজাইম ব্যবহার করা হয়, কি এনজাইম বলতো? আইসোমারেজ, আইসোমারেজ। তাহলে আইসোমারেজ এনজাইম ব্যবহার করলে ধাটা গা হবে, আর তারপরে গাটা আবার এই যে এরকম হয়ে যাবে। তার মানে কি এই পাশেও সেম বিক্রিয়াটাই চলে। এই ধাটা ফার্স্টে গা হয়, ধাটা ফার্স্টে গা হয়, আর গাটা একদম শেষে গিয়া পা হয়। এই গাটা শেষে গিয়ে যে পা হয়, ঠিক আছে? গা থেকে তো পা হবে, তাহলে ধা থেকে গা হয়, গা থেকে পা হয়। তাহলে এই পাশে যা কিছু আমরা পাইছি ওই পাশেও সেম ঠিক ওই জিনিসগুলাই পাবো। তাহলে এই পাশে আমরা পাইছি 2টা এটিপি, তাহলে ওই পাশেও 2টা এটিপি পাবো। তো এই জন্যই তো বলে যে 4টা এটিপি তৈরি হয়। গ্লাইকোলাইসিসে কত এটিপি তৈরি হয়? 4টা এটিপি তৈরি হয়। কিন্তু উপরে দেখো 2টা এটিপি খরচ হয়েছে, এই যে 2টা এটিপি খরচ হয়েছে, তাহলে থাকলো কত? 2টা এটিপি। তাহলে 4টা এটিপি তৈরি হয়, 2টা এটিপি খরচ হয়, থাকে কয়টা? 2 এটিপি। আরেকটা বিষয় বোঝো তোমরা, আরেকটা বিষয় একটু বোঝানোর চেষ্টা করি, দেখো। আরেকটা বিষয় দেখো, গ্লাইকোলাইসিসে আমরা কি পড়ছিলাম? এপিএন আপন, আপন কত অণু করে? 2 অণু করে। এপিএন কত অণু করে? 2 অণু করে। দেখো তো আমাদের মিলছে কিনা জিনিসটা। এখানে এ মান হচ্ছে এটিপি, তাহলে 2 অণু এটিপি। তাহলে এখানে 2 অণু, এদিকে 2 অণু, 4 অণু, আর 2 অণু খরচ হচ্ছে, তাহলে থাকলো কত? 2 অণু। তাহলে 2 অণু এটিপি আমরা পাইছি। পি মানে কি? পাইরুভিক অ্যাসিড। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড, দেখো তো পাইছি কিনা? এই যে পা, এই যে পা, পাইরুভিক অ্যাসিড পাইছি, 2 অণু পাইরুভিক অ্যাসিড। 2 অণু NADH2 পাওয়া লাগবে। এই পাশে 1 অণু NADH2, এই পাশে 1 অণু NADH2, মোট 2 অণু NADH2 পাইছি কিনা? পাইছি। তাহলে আমাদের গ্লাইকোলাইসিস বিক্রিয়াটা শেষ। এই ছিল গ্লাইকোলাইসিস বিক্রিয়া। তাহলে এখানে তোমার সমস্যাটা কি হবে? সমস্যাটা হবে, তুমি দেখছো, তুমি বুঝছো, তুমি তো নিজে নিজেই অ্যান্সার করছো, তাই না? আমি তো আগে সবকিছু বুঝাই দিছি। তার মানে কি নিজে নিজে তুমি অ্যান্সার করছো। এখন তুমি যদি এটা প্র্যাকটিস না করো, তুমি কিন্তু পারবে না আর। ঠিক আছে? তো তোমার যেটা করতে হবে, অবশ্যই এখন প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস যদি না করো, তুমি কোনোভাবেই এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা খাতায় লিখে আসতে পারবে না। কয়েকবার লিখবা, দেখবা যে তোমার কাছে এটা সবচেয়ে ইজি টপিকগুলোর মধ্যে একটা হয়ে গেছে। আমি যেটা বলবো, বারবার লিখো। এই জিনিসগুলো বারবার লিখো, কয়েকবার লিখো। বায়োলজি তোমার কাছে সহজ লাগবেই লাগবে। ঠিক আছে? সো এই ছিল গ্লাইকোলাইসিস। এখন গ্লাইকোলাইসিসের শেষে যে পাটা তৈরি হইলো, এই পায়ের সংকেত কি? শেষে যে পাটা পাইরুভিক অ্যাসিডটা তৈরি হইলো, এটার সংকেত হচ্ছে CH3COCOOH। এটা হচ্ছে পায়ের সংকেত।